আমরা যে 60 নাম্বার সামসটা করা বাকি ছিল সেটাকে আমরা কমপ্লিট করব বুঝে বুঝে। ঠিক আছে, প্রথমে কি আছে, মেশিনারি ওর্থ 60,000 ওয়াজ ইনসিওর্ড ফর 50,000 অ্যান্ড পেড ইন্স্যুরেন্স প্রিমিয়াম টু @ 2%। মানেটাকে আগে স্টোরিটা বলছি। বলছে যেই মেশিনারির ভ্যালু হচ্ছে 60,000 সেটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে 50,000-এর ইন্স্যুরেন্স নেওয়া হয়েছে, করা হয়েছে, এবং সেই অনুযায়ী 2% ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেওয়া হয়েছে। ঠিক আছে, জিনিসটা একটুখানি আগে স্টোরি মতন বুঝে নিই। দেখ, আজকে এটা হচ্ছে অরিন্দম অ্যান্ড কোম্পানি। এই অরিন্দম অ্যান্ড কোম্পানির মধ্যে একটা মেশিনারি আছে। ঠিক আছে, এবার এই যে মেশিনারিটা আছে, এই মেশিনারির দাম কত, কিনেছ 60,000 দিয়ে। এবার এই মেশিনারির ওপরে ও চাইছে ইন্স্যুরেন্স নিতে। কেন? কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্টে যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো 60,000 ওর লস। এই লসের থেকে বাঁচার জন্য ও যোগাযোগ করলো, কন্ট্যাক্ট করলে আমার সাথে, যে আমি হচ্ছি কি একটা ইন্স্যুরেন্স কোম্পানি, ভেরি গুড। আমাকে বললো যে দাদা, তোমার থেকে এই মেশিনারির জন্য আমি একটা ইন্স্যুরেন্স নিতে চাই, পলিসি কিনতে চাই। বললাম ঠিক আছে, কত টাকা নিবি? তো সেই জায়গায় অরিন্দম বলল, কেন দাদা 60,000-এর ভ্যালু 60,000-ই নেবো, কেন এর কমও কি নেওয়া যেতে পারে? বললাম হ্যাঁ, নেওয়া যেতেই পারে। তুই 20,000, 30,000, 40,000 তুই নিতেই পারিস। তাহলে তোকে প্রিমিয়ামটাও কমই দিতে হবে আমাকে। আজকে যেটার যা ভ্যালু, তোকে যে এক্স্যাক্টলি সেটারই ইন্স্যুরেন্স অতটা ভ্যালুরই নিতে হবে তার তো কোনো মানে নেই। তুই তার কমও নিতে পারিস। হয়তো এটা খুব আউটডেটেড হয়ে যাচ্ছে, তো বেকার এতটা ভ্যালুর তুই ইন্স্যুরেন্স কেন নিবি? সেখানে তো ইন্স্যুরেন্স প্রিমিয়াম, কারণ আমি যখন তোর থেকে রিস্কটা নেব যে নষ্ট হয়ে গেলে আমি তোকে টাকাটা দিয়ে দেবো। তো যার ফলে এটার পরিবর্তে আমি তোর থেকে কী নেব? প্রিমিয়াম নেব। তো আজকে ও আমার থেকে ইন্স্যুরেন্সটা যতটা ভ্যালুর নেবে সেটার উপর বেস করেই প্রিমিয়ামটা আমি ওর থেকে নেব। কারণ আজকে ও যদি 50,000-এর পলিসিটা নেয় আমার কাছ থেকে, তাহলে সেটার একটা রিস্ক তৈরি হয়ে যাবে আমার কাছে, যে যদি নষ্ট তাহলে 50,000 আমাকে ওকে দিতে হবে। তাহলে সেই কন্ডিশনসেই যে প্রিমিয়ামটা হবে সেটা আমি ওর কাছ থেকে নেব, যেটা হচ্ছে 2%। এইখানেও 60,000-এর পরিবর্তে, এখানে 50,000-এর পরিবর্তে 60,000-এরও ও ইন্স্যুরেন্স নিতে পারতো। তাহলে সেই ক্ষেত্রে যদি নষ্ট হতো তাহলে আমাকে ওকে পে করতে হতো কত? 60,000। তাহলে প্রিমিয়ামটা নিতাম ও 60,000-এর রেসপেক্টে। তার মানে ইন্স্যুরেন্সের যে পলিসি সেটা বিভিন্ন ভ্যালুতে নেওয়া যেতে পারে। কখনো এটা মাথায় রাখবি না, যেটার যেরকম ভ্যালু ইন্স্যুরেন্স পলিসিটাও এক্স্যাক্টলি সেই ভ্যালুরই নিতে হবে। বুঝতে পেরেছিস? তাহলে যেহেতু 50,000-এরও পলিসি নিল, তাই ইন্স্যুরেন্স কোম্পানি যদি কখনো নষ্ট হয়ে যায় তাহলে কম্পেনসেট কত করবে? 50,000-ই করবে। আর ওর থেকে প্রিমিয়াম বাবদ কোনটা নেবে? 50,000-এর উপর 2% যেটা হবে, কারণ যেটা কোম্পানির কাছে লাইবিলিটি সেটা 50,000, এটার সাথে কোনো সম্পর্কই নেই। তাহলে 50,000-এর উপর 2% চার্জ করলে যেটা লাইবিলিটি, যেটা অ্যামাউন্ট বেরিয়ে আসে সেটাই হচ্ছে কি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম অ্যামাউন্ট। কত আসছে? 1,000 ইন্টু 2%, দ্যাট ইজ 1,000। তাহলে এটা প্রিমিয়াম বাবদ অরিন্দম অ্যান্ড কোম্পানি কাকে পেমেন্ট করবে? ইন্স্যুরেন্স কোম্পানিকে পেমেন্ট করবে। কথাটা বুঝতে পারলি? জাস্ট এটা বোঝালাম একটা কারণেই, যে এইটাতে না গুগলি খেয়ে যাস, যে 60,000 দিয়েছে আবার 50,000 দিয়েছে, তাহলে প্রিমিয়ামের 2% কার উপর চার্জ হবে? যেটা পলিসি ভ্যালু তার উপর চার্জ হবে, কারণ এটাই হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির লাইবিলিটি। ঠিক আছে, যদি কখনো লস হয় এটাই তাকে পেমেন্ট করতে হবে। বুঝতে পেরেছিস? তাহলে এই জায়গাটায় তো বুঝে নিলাম ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যামাউন্টটা কত? 1,000। ঠিক আছে, এবার এটা কি হলো? দিয়েছে অরিন্দম, তাহলে ক্যাশ ট্রানজ্যাকশন, রিয়াল অ্যাকাউন্ট গোজ আউট, ক্রেডিট, আর ইন্স্যুরেন্স প্রিমিয়াম এটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, এক্সপেন্স, তাই ডেবিট। এইখানেও 1,000, এইখানেও 1,000। তাহলে জার্নালটা পাস করে দে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 1,000, 1,000। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, এইটার সাথে আরেকটা কথা এবার অ্যাড করি। যখনই আমরা জার্নাল করব, জার্নালের নিচে আমরা ব্র্যাকেটের মধ্যে একটা কথা লিখে দেবো, যেটাকে বলা হয় ন্যারেশন।
কেন এটা লেখা হয়? দেখ, আজকে এই যে জার্নালটা পাস করা হলো, হতেই পারে 1 বছর বাদে এটা দেখে তুই নাও বুঝতে পারিস যে ট্রানজ্যাকশনসটা কী হয়েছিল, যার জন্য এই জার্নালটা আমি পাস করেছি। কথাটা বুঝতে পারলি? এই কারণে সেই সময় বোঝার সুবিধার জন্য এখনই তুই কারণটা লিখে দিলি যে এই ট্রানজ্যাকশনটা হয়েছিল বলে আমি এই জার্নালটা পাস করেছিলাম। বুঝতে পেরেছিস? তার মানে এই ন্যারেশন মানে হচ্ছে জাস্ট যে ট্রানজ্যাকশনসটা দেওয়া আছে সেই ট্রানজ্যাকশনটা এখানে লিখে দিতে হয়। বুঝতে পারলি? আর এটা স্টার্ট হয় বিং ওয়ার্ডটা দিয়ে। কেন বিং ওয়ার্ড? বিং ওয়ার্ডটার মানে হচ্ছে হওয়ায়, হওয়ায় এই ট্রানজ্যাকশন হওয়ায় এই জার্নাল। বুঝতে পেরেছিস? তাহলে এইটাকে পুরোটাকে কি বলা হয়? ন্যারেশন। এই ন্যারেশনটা কেন দেওয়া হয়? এই যে জার্নালটা আমি করলাম, কেন করলাম, কোন জিনিসটা হয় এই জার্নালটা হলো, এই ট্রানজ্যাকশনসটা হওয়াই এই জার্নালটা হলো। ইভেন পরবর্তীকালে যদি কোনো রকম ভুলও থেকে থাকে, ভুলভ্রান্তি হয়ে থাকে, সেই ভুলগুলো কিন্তু ডিটেক্ট করা যাবে এই ন্যারেশনটা দেখে, ন্যারেশন আর জার্নালটা কম্পেয়ার করে। বুঝতে পেরেছিস? তার মানে নিচে যেটা আমরা প্রত্যেকটা জার্নালের নিচে আমরা লিখবো সেটাকে বলা হবে ন্যারেশন। কোনো রকম অসুবিধা আছে? তাহলে প্রথম জার্নালটা আমাদের হয়ে গেল। এবার দেখ, তাহলে প্রথমেরটা আমাদের হয়ে গেল। এবার সেকেন্ড, দ্য প্রপার্টার তার মানে ওনার ডিপোজিটেড 20,000, 20,000 টাকা ডিপোজিট করেছেন, বিং পার্সোনালি আর্নড, যেটা নাকি উনি পার্সোনালি ইনকাম করেছেন, ইনটু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ দ্য বিজনেস। মানেটা কি দাঁড়ালো? মানেটা হচ্ছে এখানে যদি প্রোপাইটারটাকে আমি ধরে নিই আমাদের অরিন্দম দা নিজে পড়িয়ে ও 20,000 টাকা ইনকাম করেছিল। এবার ওর একটা বিজনেস রয়েছে যেটা হচ্ছে অরিন্দম অ্যান্ড কোম্পানি, ঠিক আছে? সেইটা যে নিজে পড়িয়ে যে 20,000 আর্ন করেছিল সেটাও কি করলো? ডিপোজিট করলো। কোনখানে? অরিন্দম অ্যান্ড কোম্পানির যে ব্যাংক অ্যাকাউন্ট সেখানেও ডিপোজিট করে দিল। বুঝতে পেরেছিস? তাহলে এটার জার্নাল কি হবে? এগুলো ভালো মতন বুঝবি। তাহলে অরিন্দম পার্সোনালি টাকা, এটা তো অরিন্দম দা আমাদের রোগা পাতলা, আর এটা হচ্ছে অরিন্দম অ্যান্ড কোম্পানি। আগে পিকচারটা ক্লিয়ার করবি, ভিজুয়ালাইজ করবি, ঠিক আছে? এবার এইখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? তো তার মানে অরিন্দম যেটা নিজে 20,000 পড়িয়ে আর্ন করেছিল সেই টাকাটাকে ব্যাংকের অ্যাকাউন্টে ডিপোজিট করে দিল। সেই ব্যাংক অ্যাকাউন্ট টাকার অরিন্দম অ্যান্ড কোম্পানি। তো তার মানে এটাকে তো আমি এরকমভাবে বলতেই পারি যে অরিন্দম বিজনেসকে টাকা দিয়েছে করার জন্য, অরিন্দম বিজনেসকে টাকা দিয়েছে, যার ফলে আমরা এটাকে তখন কি বলবো? ক্যাপিটাল বলবো, ঠিক আছে? তো তার মানে যেরকমভাবে বিভিন্নভাবে ঘুরিয়েও দিতে পারে, যেরকমভাবে ক্যাশ বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ রুপিস এত, সো এরকমভাবে ঘুরিয়েও বলতে পারে, যেটা নাকি আলটিমেটলি ক্যাপিটাল আমাদের বুঝে নিতে হবে। তাহলে এখানে কি আসছে? একটা হচ্ছে ক্যাশ, যেহেতু ক্যাশ ট্রানজ্যাকশন, ক্যাশ অ্যাকাউন্ট যেটা হচ্ছে রিয়াল কামস ইন, এটা হচ্ছে ডেবিট। আর একটা হচ্ছে ক্যাপিটাল আরপিএ, রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, গিভার, তাই ক্রেডিট। তাহলে জার্নালটা কি এসে বললো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। কত অ্যামাউন্ট? 20,000, ঠিক আছে? এখানে ন্যারেশনটা যদি আমাদের লিখতেই হয় তাহলে এবার এখানে কি লিখবো? বিং ক্যাশ contributed to open a business bank account, মানে একটা বিজনেসের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য টাকাটা আরও কিছু কন্ট্রিবিউট করা হলো। বুঝতে পেরেছিস? এইটাকে যে অ্যাজ ইট ইজ তোকে ট্রানজ্যাকশনসের মতো লিখতে হবে তার কোনো মানে নেই। এটাকে তুই নিজের মাথা কাটিয়েও ছোট্ট করে লিখতে পারিস, ঠিক আছে? খালি জাস্ট বিং দিয়ে স্টার্ট করবি, কারণ এটা হওয়ায় তো এটা, ঠিক আছে? বুঝতে পেরেছিস? দেখ, এবার আমরা 3 নম্বর জার্নাল ট্রানজ্যাকশনসটা করব। বট গুডস ফ্রম rupees 2,000 ফ্রম আমেরিকান কোম্পানি, এটা ফ্রম আসবে না। বট গুডস অফ rupees 2 lakhs ফ্রম আমেরিকান কোম্পানি, এটা আমেরিকান কোম্পানি থেকে 2 lakhs-এর
বিজনেস গুডস কেনা হয়েছিল। অ্যান্ড পেড ইম্পোর্ট ডিউটি অফ রুপিস 25,000, এবং ইম্পোর্ট ডিউটি কতটা পে করা হয়েছে 25,000 অন দ্য ইম্পোর্টেড গুডস, এবং সেটাকে যখন নিয়ে আসতে হয়েছিল ইন্ডিয়াতে, যেটাকে বলে ইম্পোর্ট করা, সেটার ওপর ইম্পোর্ট ডিউটি কাকে দিতে হয়েছে? গভর্নমেন্টকে দিতে হয়েছে। কত টাকা? 25,000। ঠিক আছে, গল্পের মধ্যে একটুখানি জিনিসটা ফার্স্টে বুঝে নিই। মালগুলোকে নিয়ে আসতে যে একদম ঠিক। এইটা হচ্ছে এটা হচ্ছে ধরো অরিন্দম অ্যান্ড কোম্পানি, ঠিক আছে, আর এইটা হচ্ছে গিয়ে সি, আর এটা হচ্ছে আমেরিকা। তো এখান থেকে ও 2 lakhs-এর গুডস পারচেস করেছে। তাহলে এইটাকে তো আবার এখানে নিয়ে আসতে হবে। এই যে নিয়ে আসা, সেটাকেই বলা হয় ইম্পোর্ট করা। এটাকেই বলা হয় ইম্পোর্ট করা। এবার যখন এরকম বাইরের দেশ থেকে কোনো মাল ইন্ডিয়াতে আনা হয়, তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা ডিউটি চার্জ করে, সেটাকে বলা হয় ইম্পোর্ট ডিউটি। কোন জায়গাটায় পেমেন্ট করতে হয়? ঠিক এই জায়গাটায়, কারণ এই সমুদ্রটা যেই পার করলো, তার মানে এখান থেকে ইন্ডিয়া স্টার্ট। আপাতত তোদের বোঝার জন্য বলি, এখান থেকে ইন্ডিয়া স্টার্ট। তো সেই জায়গাটায় যখনই জাহাজ থেকে মালটাকে নামানো হলো, তখনই ইন্ডিয়ান গভর্নমেন্ট বলবে যে তুমি এইটার ওপর ফার্স্টে আমাকে ইম্পোর্ট ডিউটি দাও, তারপর তুমি এখান থেকে এটাকে ছাড়িয়ে তুমি তোমার বিজনেসে নিয়ে যাবে, এবং তারপর সেটাকে যা করে তুমি করতে পারবে। ঠিক আছে, তাহলে 2 লাখ টাকার মাল কিনলো, আর এখানে ইম্পোর্ট ডিউটি দিতে হলো কত? ওকে 25,000 দিতে হলো। তারপরে সেই মালটা এখানে এসে পড়লো। কথাটা বুঝতে পারলি? কোনো রকম অসুবিধা আছে? তাহলে এইবার বলেছে এটার জার্নাল কি হবে বলো দেখি। যদি আমার জার্নাল, এটা যদি জার্নাল এবার আমায় করতে কীভাবে করবো? ক্যাশ ট্রানজ্যাকশন। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট তো একটা আসবেই, খুব ভালো করে বুঝবে, এটা বোঝার আছে একটা জিনিস। তাহলে ক্যাশ, রিয়েল অ্যাকাউন্ট, গোজ আউট, ক্রেডিট। ঠিক আছে, পারচেজ অ্যাকাউন্ট, নমিনাল, এক্সপেন্স, ডেবিট। ঠিক আছে, এবার ক্যাশ তোকে কতটা পেমেন্ট করতে হয়েছে? 2 lakhs, আর এখানে 25,000, তার মানে তোকে পেমেন্ট করতে হচ্ছে 2,25,000। ঠিক আছে, এইবার প্রশ্নটা হচ্ছে তাহলে পারচেজের মধ্যেই কি এই 25,000টাকে ধরে নিবি? কোশ্চেনটা ভালো মতন বুঝবি। যেই মালটা তুই কিনেছিলি সেই মালের ভ্যালু কত ছিল? 2 lakhs, দেখা যাচ্ছে না বাদ বাকিটা, 2 lakhs এটা, আর সেটার জন্য ইম্পোর্ট ডিউটি পে করতে হয়েছে কত? 25,000। তাহলে কি এই কস্ট অফ গুডসের মধ্যে এই 25,000টাকে ঢুকিয়ে দিবি? না না, এটা একটা নিয়ম আছে। যদি যেই ট্যাক্সটা তুই পেমেন্ট করলি, সেই ট্যাক্সের যদি বেনিফিট তুই পরবর্তীকালে কোনোভাবে গভর্নমেন্টের কাছ থেকে পেয়ে যাস, তাহলে সেই এলিমেন্টটা কখনো কস্ট অফ গুডসের মধ্যে ঢোকে না, কারণ তুই তো বেনিফিট পেয়েই যাচ্ছিস। আবার এই টাকাটাকে রিকভারি করার কি আছে? ভালো মতন বোঝ। আজকে তুই 2 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে এসছিস, তো ইম্পোর্ট ডিউটি যেটা তুই পে করেছিস, এই ইম্পোর্ট ডিউটিটা পরবর্তীকালে গভর্নমেন্ট বলবে যে তোমাকে আমি এটা অন্যরকম একখানে সুবিধা দিয়ে দেবো। তাহলে যেহেতু পরবর্তীকালে এই 25,000-এর বেনিফিট তুই পেয়ে যাবি, তাহলে এইটা আর এই 2 লাখের মধ্যে ঢুকিয়ে 2,25,000 করার কোনো দরকার নেই, এটাকে 2 লাখই ধরবি। কথাটা বুঝতে পারলি? কারণ তুই তো একটা জিনিসের উপর দুবার বেনিফিট নিতে পারিস না। একবার 2 লাখের মধ্যে 25,000 ঢুকিয়ে দিয়ে 2,25,000 রিকভারি করলি সেল করে, তারপর আবার 25,000 টাকার বেনিফিট নিবি, তার মানে দিলে একবার 25,000 টাকা বেনিফিট নিলি 50,000-এর, এটা তো কখনো হতেই পারে না। তো তার মানে এটা মাথায় রাখবি, ট্যাক্স যদি কোনো জায়গায় পেমেন্ট হয় বা গভর্নমেন্টকে যদি এমন কোনো টাকা তোরা পেমেন্ট করিস যেই টাকাটার কোনো বেনিফিট পরবর্তীকালে পাবি না, তখন গিয়ে সেটা ওই প্রোডাক্টের কস্টের মধ্যে ঢুকিয়ে দিবি। আর যদি বেনিফিট পাস পরবর্তীকালে কোনোভাবে গভর্নমেন্টের কাছ থেকে, তখন কিন্তু সেটা কস্ট অফ গুডসের মধ্যে ঢোকালে একদমই চলবে না। কথাটা বুঝতে পেরেছিস? তাহলে এইখানে পারচেজ হচ্ছে 2 লাখ, ঠিক আছে, আর এইখানে আসবে এক্সাইজ ডিউটি
ঠিক আছে, এটাকে একটা কাজ করতে পারিস, রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট করতে পারিস, যেহেতু গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করছে। আর এখান থেকে না, গিভার কই, রিসিভার তো, টাকাটা তুই পেমেন্ট করছিস না গভর্নমেন্টকে, তাহলে এখানে আসছে ডেবিট 25,000। ঠিক আছে, বুঝতে পারলি? এবার জার্নালটা আমরা করে ফেলি। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট এক্সাইজ কেন লিখলাম রে, ইম্পোর্ট ডিউটি। ইম্পোর্ট ডিউটি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। ক্যাশে আসবে 2,25,000, এখানে আসবে 2 লাখ, আর এখানে আসবে 25,000। আর এখানে বিং বলে লিখে দিবি, সেম ট্রানজ্যাকশনস, জাস্ট বিং দিয়ে স্টার্ট করবি। বুঝতে পারলি কোনো রকম অসুবিধা আছে? দেখ এইবার পেড এক্সাইজ ডিউটি 5,000 বাই চেক অ্যান্ড পেড কমার্শিয়াল ট্যাক্স 15,000 ইন ক্যাশ। এটা আমি করছি না, নর্মালি হয়ে যাবে। এক্সাইজ ডিউটি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক, কমার্শিয়াল ট্যাক্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তার মানে 5 করলে কি আসবে? এক্সাইজ ডিউটি অ্যাকাউন্ট ডেবিট, কমার্শিয়াল ট্যাক্স অ্যাকাউন্ট ডেবিট, টু ব্যাঙ্ক, টু ক্যাশ। বুঝতে পারলি? শিওর তো? এটা আর করলাম না। কমার্শিয়াল ট্যাক্স মানে? তো জার্নালটা তো এটাই হবে, এক্সাইজ ডিউটি অ্যাকাউন্ট ডেবিট, কমার্শিয়াল ট্যাক্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক। তো ওটা ব্যাঙ্কে পেমেন্ট হয়েছে, যতটুকুনি ক্যাশে পেমেন্ট হয়েছে, যেটা তো এটা হয়ে গেল। এবার 5th পয়েন্টটা দেখি, ডিফলকেশনস মেড বাই ক্যাশিয়ার। ডিফলকেশনস মানে হচ্ছে চুরি করা, টাকার এদিক ওদিক করে দেওয়া। তো কে করেছে? একদম ক্লিয়ারলি আইডেন্টিফাইড ক্যাশিয়ার। ঠিক আছে, তার মানে সেই টাকাটা ক্যাশিয়ার নিয়েছে। বুঝতে পারলি? এবার সেই টাকাটা ক্যাশিয়ার নিয়েছে, তো এটা ক্যাশ ট্রানজ্যাকশন। বুঝতে পারছিস তো? আর এটা ক্লিয়ারলি আইডেন্টিফাইড যে কে নিয়েছে, ক্যাশিয়ার নিয়েছে। তার মানে পরবর্তীকালে ক্যাশিয়ার থেকে তুই টাকাটা নিয়ে নিবি। তার মানে এটাকে অন্যরকমভাবে বলা যায় যে ক্যাশিয়ারকে ফার্ম টাকা দিয়েছে। ক্যাশিয়ার নিজে নেওয়া আর টাকা দেওয়া ব্যাপারটা তো মানে জার্নালটা তো একই জায়গাতে গিয়ে পড়ে গেল, যে এখানে ক্যাশিয়ার, সে ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট রিসিভার, তাই ডেবিট। ঠিক আছে, তো ঠিক আছে, এটা করে নি। দেখ তাহলে যেহেতু ক্যাশ ট্রানজ্যাকশন, তাই ক্যাশ রিয়াল অ্যাকাউন্ট গোজ আউট, ক্রেডিট ক্যাশিয়ার, অবভিয়াসলি কোনো একটা হিউম্যান বিং হবে, ন্যাচুরাল পার্সোনাল অ্যাকাউন্ট রিসিভার হবে ডেবিট। তাহলে এলো কি? আর অ্যামাউন্টসগুলো লিখে দিই। অ্যামাউন্টস হচ্ছে 6,000। তাহলে ক্যাশিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, বিং বলে লিখে দিবি ন্যারেশনটা। বুঝতে পেরেছিস তো? কোনো অসুবিধা নেই। এবার নেক্সট দেখ, bought goods worth rupees 60,000 from Doyle and Sons at 25% trade discount। তার মানে 60,000 এর উপর ফার্স্টে 25% ট্রেড ডিসকাউন্ট মাইনাস করে দিতে হবে। অ্যান্ড পেইড 2/3, অর্থাৎ যে অ্যামাউন্টটা থাকবে সেটাকে 3 ভাগে ভাগ করতে হবে, তার মধ্যে 2 ভাগ পেমেন্ট হচ্ছে, অ্যামাউন্ট বাই চেক অ্যান্ড 1/3 অ্যামাউন্ট ইন ক্যাশ। ঠিক আছে, আগে জিনিসটা একটুখানি গল্পের মতন বুঝে নিই। এটা হচ্ছে অরিন্দম অ্যান্ড কোম্পানি। ভিজুয়ালাইজ করা খুব ইম্পর্টেন্ট কিন্তু কমার্স স্ট্রিমে। আর এটা হচ্ছে গিয়ে কার দিয়ে কিনেছে? দয়াল অ্যান্ড সন্স। ঠিক আছে, এ দিয়ে কিনেছে। এবার যেটা কিনেছে তার ভ্যালু কত? লিস্ট প্রাইস 60,000। এবার বলেছে ডিসকাউন্ট দেবো তোমার, টিডি। তো ট্রেড ডিসকাউন্ট কত? 25%। তাহলে 25% কাজ, 60,000-এর ওপর 25% চার্জ করবি, তাহলে কত আসে? 15,000 টাকা। 60,000 ইন্টু 25%, 15,000 টাকা। এটা ছাড়, তাহলে রইল বাদবাকি কত? 45,000। এবার এই 45,000 যখন অরিন্দম পেমেন্ট করতে যাবে, ও বলছে যে আমি এর 2/3 তা আমি পেমেন্ট করব চেকের মাধ্যমে, দ্যাট ইজ ব্যাঙ্ক। আর বাদ বাকি যে পার্টটা, দ্যাট ইজ 1/3, এটা আমি ক্যাশে পেমেন্ট করব। ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে এবার দেখি 2/3 কত আসে। 45,000 ডিভাইডেড বাই 3 ইন্টু 2, এটা আসে 30,000।
আর এটা আসে 15,000। ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে একটা অ্যাকাউন্ট এখানে কি আসছে, একটা অ্যাকাউন্ট আসছে ব্যাংক অ্যাকাউন্ট, একটা ক্যাশ অ্যাকাউন্ট, ঠিক আছে। আর এটা যেহেতু ক্যাশ ট্রানজ্যাকশনস, তাই এখানে পার্টি নেম আনার দরকার নেই। কী কেনা হচ্ছে, বিজনেস গুডস, তার মানে হচ্ছে পারচেস অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে তিনটা অ্যাকাউন্ট আসছে। এবার তিনটা অ্যাকাউন্টকে লিখে নিই। তাহলে প্রথমে পারচেস অ্যাকাউন্ট, নমিনাল এক্সপেন্স ডেবিট। অ্যামাউন্ট কত টাকা হবে অ্যামাউন্ট, 60 নাকি 45? অবভিয়াসলি 45,000। এটা তো ট্রেড ডিসকাউন্ট, এটা তো কোনো অ্যাকাউন্টিং হয়ই না। তার মানে এখানে আসবে 45,000। তারপর আসবে ব্যাংক অ্যাকাউন্ট, এটা আসবে কি আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট, গিভার, তাই ক্রেডিট কত, 30,000। ক্যাশ অ্যাকাউন্ট, এটা হচ্ছে রিয়াল, গোজ আউট 15,000। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট, টু ব্যাংক টু ক্যাশ বলে এটাকে লিখে দেবো, তাহলে আমাদের জার্নাল হয়ে যাবে। বুঝতে পেরেছিস? আর নিচে ন্যারেশনটা লিখে দেবো। বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা আছে? তার মানে এই যে স্টোরিগুলো, এগুলোকে ভিজুয়ালাইজ করতে হবে, তাহলে জিনিসগুলো কিন্তু খুব ইজি হয়ে যাবে।